ধন্যবাদ সবাইকে। আজকের আয়কর জিজ্ঞাসা দ্বিতীয় পর্বে সবাইকে সুস্বাগত। আজকে আয়কর জিজ্ঞাসা দ্বিতীয় পর্বে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আয়কর আইনজীবী সমিতির সম্মানিত সদস্য প্রদীপ হালদার। আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করছি আমরা, তা হচ্ছে রিটার্ন কি, রিটার্ন কারা দাখিল করবে। তো আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন রুবেল শাহ আইটিপি, ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের উনি সিনিয়র মেম্বার। তো সর্বপ্রথম আমি তোমাকে অনুরোধ করব রিটার্ন কি এই বিষয়টা আমাদের এই আয়কর জিজ্ঞাসা দর্শকদের উদ্দেশ্যে তুমি একটু ক্লিয়ার করে দেওয়া। ধন্যবাদ দাদা। সবারই মনে একটা আসলে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন চলে আসে যে রিটার্ন আসলে কি। আমি সেটার ছোট্ট করে বিশ্লেষণ করতে চাচ্ছি। সেটা হচ্ছে একজন ব্যক্তি করদাতার তার সারা বছরের যে ইনকাম থাকে, অর্থাৎ তার যে আয়ের বিবরণী এবং তার যে পরিসম্পদ, অর্থাৎ তার স্থাবর অস্থাবর যত সমস্ত সম্পদের বিবরণ আছে, এবং সেই সম্পদ বাংলাদেশে শুধু না, বাংলাদেশের বাইরেও যদি থাকে তার বিবরণ, এবং ক্ষেত্র মতে তার সংশ্লিষ্ট বছরে পারিবারিক খরচ, অর্থাৎ তার যে সারা বছরের ব্যয়ের যে বিবরণীটা, সেইটা রাজস্ব বোর্ডের একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে ফিল আপ করে সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, জমা দেওয়ার নামই হচ্ছে রিটার্ন। এই কোশ্চেনটা এখন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা আসলে রিটার্ন কেন দাখিল করবো, আমার তো ট্যাক্সেবল ইনকাম 3.5 লক্ষ টাকা বলেন, 4 লক্ষ টাকা বলেন, সেটা তো পার হয় নাই, তাহলে আমরা কেন রিটার্নটা দাখিল করব। তো এই ব্যাপারটা যদি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে যদি একটু ক্লিয়ার করেন, তাহলে আমার মনে হচ্ছে ওনারা ভালো বুঝতে পারবেন। সহজ কথা হচ্ছে প্রদীপ, যাদের করযোগ্য আয় আছে তারাই রিটার্ন দাখিল করবে। আবার আইনে একটু বাধ্যবাধকতা আছে, যারা ধারা 261 ধারা অনুযায়ী তারা টিন সার্টিফিকেট গ্রহণ করেছে। আমি মাঝখান থেকে একটু দাদা বলি, তার মানে দাদা যেই কথাটা বলতে চাচ্ছেন যে বাধ্যতামূলক রিটার্নটার মধ্যে অনেকগুলো সেবাও আছে এর মধ্যে, কিন্তু দাদা যেটা বললেন যে ধারা 261 মোতাবেক আপনারা যারা নিবন্ধন নিয়েছেন, অর্থাৎ প্রত্যেক টিন হোল্ডার যারা, মানে প্রত্যেকেই যারা টিন হোল্ডার, টিন আপনার এনবিআর থেকে নিয়েছেন, তাদেরকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। এটা এনবিআর গত বছর থেকে এটা বাধ্যতামূলক করে দিয়েছে। জি দাদা, তারপরে আপনি আর এছাড়াও আবার কিছু আবশ্যকীয় সেবা রয়েছে। এই সেবাগুলো যখন আপনি নেবেন তখনও আপনাকে এই রিটার্ন কপি সাবমিশনের প্রুফ করতে হবে। প্রুফ কপিটা মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট কপিটা আপনাকে শো করতে হবে ওই নির্দিষ্ট কিছু মানে সরকার নির্ধারিত সেবা গ্রহণের ক্ষেত্রে। তো এই নির্দিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে অনেকগুলো সেবা রয়েছে, তার মধ্যে কিছু সেবা প্রদীপ তুমি আলোচনা করে সবাইকে বুঝিয়ে বলো, আর বাকি কিছু আমি বলবো। ধন্যবাদ দাদা। তো আমি আমাদের আয়কর আইনে প্রায় 51টি সেবার কথা বলা আছে, যে এখানে আপনি এই সেবাগুলো পেতে হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। সেগুলো আমি একটু পর্যায়ক্রমে আলোচনা করতেছি এবং দাদাও কিছু করবেন। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো শেয়ার হোল্ডার হন, অর্থাৎ আপনি কোনো ফার্মের অংশীদার হন, তাহলে আপনাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। এবং কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী, অর্থাৎ আমরা এক্সিকিউটিভ লেভেলে বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার এমন একটা ইনকাম আছে যেটা সরকার কোনো নির্দিষ্ট এসআরও বা আপনার অব্যাহতি দিয়ে থাকে, তো সেইটা আপনার ট্যাক্স আসতেছে না ঠিকই, বাট আপনাকে সেই ইনকামটা হওয়ার কারণে আপনাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিশন করতে হবে। তারপরে হচ্ছে, আপনি যদি 20 লক্ষ টাকার অধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে যান, তাহলে আপনাকে ব্যাংক অবশ্যই আপনার অ্যাকনলেজমেন্ট চাবে, সেক্ষেত্রেও আপনাকে বাধ্যতামূলক রিটার্ন দিতে হবে। আমদানি নিবন্ধন সনদ বহাল রাখতে এবং রপ্তানি নিবন্ধন বহাল রাখতে এবং কন্টিনিউ করতে আপনার বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা
আমোক্তারনামা নিবন্ধন করতেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এখন বাকিগুলো আমি দাদাকে অনুরোধ করব, দাদা আপনি যদি একটু ক্লিয়ার করেন তাহলে দর্শক যারা আছেন তারা এটা ভালো বুঝতে পারবেন। প্লিজ দাদা। থ্যাংক ইউ প্রদীপ। আসলে এখানে অনেকগুলো সেবার কথা উল্লেখ করা আছে। আমরা আসলে বিশেষ যে সেবাগুলা আমরা সচরাচর নিয়ে থাকি ওগুলি আমরা আলোকপাত করতেছি। তো এর মধ্যে ম্যাক্সিমামই তুমি কভার করে ফেলেছ। আমরা এই পরবর্তী যেগুলা আছে এগুলা কিছুটা আলোচনা করি। তা হচ্ছে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডে এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি। এছাড়া 5 লক্ষ টাকার পোস্ট অফিসে, যখন আপনি পোস্ট অফিসে 5 লক্ষ টাকার উপরে সঞ্চয় করতে যাবেন, পোস্ট অফিস আপনার কাছ থেকে এই রিটার্ন জমা দেওয়ার অ্যাকনলেজমেন্ট স্লিপ সে দেখতে চাইবে এবং সে যে জমা রাখবে। এরপরে 10 লক্ষ টাকা মেয়াদি আমানত খোলা। তার মানে হচ্ছে আপনি ধরেন 10 লক্ষ টাকার একটা এফডিআর করতে যাচ্ছেন। এখন যখন আপনি এফডিআরটা করতে যাবেন, ব্যাংক আপনাকে বলবে যে আপনি রিটার্ন সাবমিশন করেছেন কিনা, অর্থাৎ আপনার কাছে অ্যাকনলেজমেন্ট মানে হালনাগাদ অ্যাকনলেজমেন্ট আছে কিনা। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি 1 বছর রিটার্ন দাখিল করলেন, পরবর্তীতে আর করলেন না, তাহলে এটা হবে না। আপনি রিটার্ন দাখিল করলেন মানে কন্টিনিউ করতে হবে। মানে হালনাগাদ মানে আপনি যে বছর আপনি এফডিআরটা খুলতে যাবেন, ঠিক ওই বছরের লাস্ট ইয়ারে আপনার ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে শো করতে হবে। নট অনলি শো, এটা কাগজপত্রের সাথে জমা দিতে হবে। রাইট। হ্যাঁ, প্লিজ দাদা পরবর্তী হচ্ছে 5 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে। এখন সরকার 5 লক্ষ টাকার নিচে যারা সঞ্চয়পত্র কিনবে তাদের ক্ষেত্রে এই রিটার্নের অ্যাকনলেজমেন্ট খুবই বাধ্যতামূলক করে নাই। কিন্তু 5 লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে যান, আপনাকে অবশ্যই পিএসআর মানে আপনার এই রিটার্ন জমা দানের প্রমাণস্বরূপ আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ অবশ্যই সরবরাহ করতে হবে ব্যাংক অথবা সঞ্চয় অধিদপ্তর অথবা ডাকঘর, যেখান থেকেই কিনেন। তো এছাড়াও মোটরযান লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে আপনাকে এটা খুবই আবশ্যিক। এবারে আপনার কোম্পানি আইনে যারা কোম্পানির সদস্যপদ লাভ করবে, কোম্পানি ডিরেক্টর হবে, তাদেরও বাধ্যতামূলক। আবার হচ্ছে আপনার কোনো যদি একটা সমাদৃত ক্লাবের আপনার সদস্যপদ অর্জন করতে হয়, তখন এটা বাধ্যতামূলক। ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনি পণ্য কিনা বেচা করেন, হ্যাঁ, তাহলে আপনার এই বলতে চাচ্ছেন ই-কমার্স বিজনেস। রাইট প্রদীপ। হ্যাঁ, এছাড়াও আরো আছে আমাদের পণ্য আমদানি রপ্তানি উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকারী। এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে, আপনি যদি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থেকে যদি কোনো লিজ গ্রহণ করেন বা নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী সেবা প্রদানকারী। 1 মিনিট দাদা, আমি একটু বলি। এটা আমাদের বেশিরভাগই পণ্য সরবরাহের বিষয়টা যেহেতু আসতেছে কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, মানে আমরা যখন একটা সাপ্লায়ারের কাছ থেকে পারচেজ করি, তখন ওই যে সাপ্লায়ার তার টিন বা এবং অ্যাকনলেজমেন্ট আমরা কালেক্ট করে থাকি। কারণটা হচ্ছে আয়কর আইনে একটা কথা বলা আছে, তিনি যদি প্রুফ অফ সাবমিশন রিটার্ন এটা যদি উনি কমপ্লায়েন্সে না থাকেন, তাহলে তার যে রেটটা থাকবে, অর্থাৎ আমি যে টিডিএস বিটিএস কাটবো, তখন কিন্তু সেটা 50% হায়ার। অর্থাৎ আমি যদি তার 5% ট্যাক্স কাটতে যাই রেগুলার নিয়মে, তখন আমি আরো 50% 7.5% তখন কেটে ফেলবো, যার কারণে এটা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ বলি, তুমি আয়কর আইনের জিনিসটা তুমি ভালোভাবে বুঝে বলতে সক্ষম হয়েছো। এখন আরো কিছু আরেকটা বিশেষ আছে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, মানে সহজ কথা হাসপাতাল, ক্লিনিক, আপনার যেখানে আবাসযোগ্য যে মোটেলগুলো আছে, এগুলোকে যদি আপনি লাইসেন্স করতে যান বা রিনিউয়াল করতে যান, সেক্ষেত্রে আপনার এই রিটার্ন অ্যাকনলেজমেন্ট স্লিপটা বাধ্যতামূলক। তো বিশেষ করে আমাদের এই এত অনেকগুলো সেবার কথা বলা আছে, তার ভিতরে বেশি উল্লেখযোগ্য সেবাগুলো আমরা আলোচনা করছি। এছাড়াও জমি ক্রয় বিক্রয়, এটা এখন বর্তমানে জমি ক্রয় বিক্রয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এগুলা খুবই বাধ্যতামূলক হিসাবে তৈরি হয়েছে। তাহলে এখন দেখেন, যেখানে টিম করলে রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক আছে, সঙ্গে সঙ্গে এই সেবাগুলো যারা টিম নাই সেবাগুলো নিতে যাবে, তাদেরও কিন্তু আপনার এই রিটার্ন টিম তৈরি করতে হবে এবং রিটার্ন সাবমিশন তাকে করতে হবে। মানে 261তে টিম তৈরি করতে হবে, 264তে তাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ নিতে হবে, কারণ এই সেবাগুলো গ্রহণ করার জন্য। আমি লাস্টে আরেকটু ক্লিয়ার করতে চাই
এখন স্বাভাবিকভাবে যাদের মনে কোশ্চেনটা ছিল যে আসলে আমি রিটার্ন দাখিল করব কিনা, আমার তো 3,50,000 বা 4 লক্ষ টাকার উপরে যায়নি। তো এখন দাদা নির্দিষ্ট কিছু সেবার কথা যেটা আলোচনা করলেন, এই সেবা নিতে গেলে বা এই সেবার কার্যক্রমগুলোর মধ্যে যদি আপনি নিজেকে নিয়ে যান বা এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমাকে রিটার্ন সাবমিশন করতে হবে, অথবা ওই যেখানে সেবা নিতে যাবেন সেই অথরিটি আপনাকে বলবে আপনি অ্যাকনোলেজমেন্ট আমাদেরকে অন্যান্য ডকুমেন্টসের সাথে। থ্যাংক ইউ প্রদীপ। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের আয়কর জিজ্ঞাসার আজকে দ্বিতীয় পর্ব এখানে আমরা সমাপ্তি করতেছি। আবার তৃতীয় পর্বে আমরা আমার দর্শকদেরকে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ দাদা, আপনি মূল্যবান সময় আমার সাথে তুমিও মূল্যবান সময় দিয়েছো প্রদীপ। এবং আপনারা যদি কোনো আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে যে আসলে রিটার্ন আমার সাবমিশন করতে হবে না, আমার আশা করি দাদা যতটুকু ক্লিয়ার করে দিয়েছেন, যতগুলো সেবার কথা বলেছেন এর মধ্যে কভার করে ফেলেছে। তারপরে যদি মনে হয় যে আপনার আরেকটু জানা দরকার, প্লিজ আপনারা অবশ্যই কমেন্টসে লিখে দিবেন, আমরা আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার অবশ্যই চেষ্টা করব।